আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। ঘরের বাইরে যখন তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে যায় তখন কি হয় জানেন? তখন কেবল হাড় কাঁপানো ঠান্ডা আসে না, নেমে আসে এক গভীর অন্ধকার, নেমে আসে এক চরম উৎকণ্ঠা, যা হয়তো যুদ্ধের গুলির চেয়েও মারাত্মক, যা আজ ইউক্রেনের প্রতিটি শহর আর ইউরোপের বহু দেশের ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। এক এমন যুদ্ধ যেখানে মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরছে না কেবল সেনারা, বরং লড়ছে স্বয়ং প্রকৃতি, যাকে ইতিহাসে বলা হয় জেনারেল উইন্টার। রাশিয়ার এক অজেয় বিশ্বস্ত মিত্র। দেখুন, ইউক্রেনের শীত জেগে বসতে শুরু হয়েছে মাত্র, কিন্তু এরই মধ্যে ইউরোপের নেতাদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে, কারণ তারা জানে এই শীত শুধু ইউক্রেনকে নয়, বরং পুরো পশ্চিমা জোটকেই এক দুঃস্বপ্নের দিকে ঠেলে দিতে পারে। ফ্রান্স আর যুক্তরাজ্যের নেতৃত্বে যে তথাকথিত কোয়ালিশন অফ দ্য উইলিং তৈরি হয়েছে, তাদের লক্ষ্য মহৎ হতে পারে। ইউক্রেনের শহরগুলোতে বিদ্যুৎ রাখা, ঘরবাড়ি গরম রাখা, কিন্তু লক্ষ্য আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা আকাশ পাতাল। তাদের এই বিপুল সম্পদ জড়ো করার চেষ্টা প্রমাণ করে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়ানক, কতটা নাগালের বাইরে চলে যাচ্ছে। কারণ শীতের এই শক্তিকে তারা কেবল টাকা বা অস্ত্র দিয়ে আটকাতে পারবে না। এর সামনে পশ্চিমের সব অজনী যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক কৌশল এবার নতুন রূপ নিয়েছে। তারা শুধু সম্মুখ সমরে লড়ছে না, তারা লড়ছে ইউক্রেনের টিকে থাকার ইচ্ছার বিরুদ্ধে। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, শীত পুরোপুরি নামার আগে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থাকে একেবারে অকেজো করে দেওয়া। চিন্তা করুন, এই লক্ষ্যের পেছনে নির্মমতা, লক্ষ লক্ষ মানুষকে অন্ধকারে বরফের মতো ঠান্ডায় ঠেলে দেওয়ার এই কৌশল। এটা কোনো সাধারণ সামরিক পদক্ষেপ নয়, এটা এক গভীর মানসতাত্ত্বিক আঘাত, যা পশ্চিমা দেশগুলোর পাঠানো সব সামরিক সরঞ্জামকে এক মুহূর্তে অকেজো করে দিতে পারে। কারণ একটা যুদ্ধ বিমান আর একটা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অবকাঠামোকে রক্ষা করতে পারবে না যখন বিদ্যুৎ থাকবে না, যখন পাম্প চলবে না, যখন শহরের উষ্ণতা কমে যাবে শূন্যের নিচে। তখন মানুষ অস্ত্র ফেলে বাঁচার জন্য ছোটাছুটি শুরু করবে। আমরা দেখেছি নেপোলিয়ন বোনাপার্ট আর অ্যাডলফ হিটলারের মতো ক্ষমতাধর শাসকেরা রাশিয়াকে পরাজিত করতে এসে এই জেনারেল উইন্টারের হাতেই চূড়ান্ত পরাজয় বরণ করেছিলেন। ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে, কিন্তু এবার যুদ্ধটা শুধু রাশিয়ার মাটিতে নয়, ইউরোপের উঠানেও। আসলে ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন না, তিনি যুদ্ধ করছেন ইউরোপের স্বাচ্ছন্দ্যের উপর, তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা গ্যাস নির্ভর জীবনযাত্রার ওপর। ইউরোপের নেতারা ভেবেছিলেন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেই মস্কো নত হবে, অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে কি হলো? রাশিয়া তাদের প্রকৃত গ্যাসকে এক ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু করলো, যার আঘাত ইউরোপের সাধারণ মানুষের পকেটে আর ঘরে গিয়ে পড়েছে। আজ ইউরোপ জুড়ে গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে, সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, জীবনযাত্রার খরচ এমন পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। আর এটাই হলো রাশিয়ার কৌশল, যা পশ্চিমাদের ঐক্যকে ধীরে ধীরে ফাটল ধরাচ্ছে। জার্মানি, ফ্রান্স আর ইতালির মতো শক্তিশালী দেশগুলো আজ শীতকালে তাদের নাগরিকদের পর্যাপ্ত উষ্ণতা দিতে পারবে কিনা সেই দুশ্চিন্তায় ভুগছে। তারা এখন এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে যেখানে হয়তো তাদের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমাতে হবে, আর তার মানে হলো অর্থনৈতিক আরো বড় বিপর্যয় ঘটবে। এই যুদ্ধ আর ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন রাশিয়ার ধৈর্য আর ইউরোপের দুর্বলতার লড়াই। পুতিন জানেন ইউরোপের গণতন্ত্রগুলো দীর্ঘকাল কষ্ট সহ্য করতে পারে না, তাদের জনগণের চাপ আর বিক্ষোভ খুব দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতে পারে। রাশিয়া খুব শান্তভাবেই এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আর
পশ্চিমা দেশগুলো যতই ইউক্রেনকে সাহায্য করতে চাইছে ততই তারা নিজেদের অর্থনীতিকে দুর্বল করছে, কারণ এই সাহায্যের পেছনে যে বিপুল অর্থ খরচ হচ্ছে তা তাদের নিজেদের নাগরিকদের জীবনযাত্রা আরও দুর্বিষহ করে তুলছে। ইউক্রেনকে উষ্ণ রাখার জন্য যে জোট তৈরি হয়েছে তারা আসলে তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন, কারণ তারা ভালো করেই জানে ইউক্রেনে যদি বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে, মানুষ যদি প্রচণ্ড ঠান্ডায় মারা যেতে শুরু করে, তাহলে এর দায়ভার ইউরোপকেই নিতে হবে। তাদের এই উদ্বেগ হলো এক ধরনের মরিয়া চেষ্টা নিজেদের মুখ বাঁচানোর, নিজেদের ব্যর্থতাকে ঢাকার, কারণ তারা বুঝতে পারছে তাদের রাশিয়ার বিরুদ্ধে নেওয়া অর্থনৈতিক আঘাতগুলো এখন বুমেরা হয়ে তাদের দিকেই ফিরে আসছে। এই বছর শীতের আগমন কিছুটা দেরিতে হলেও এই বিলম্ব আসলে রাশিয়ার জন্যই আশীর্বাদ, কারণ তারা আরও বেশি সময় পাচ্ছে ইউক্রেনের শেষ গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত আনার। যেন শীতকাল যখন তার পূর্ণরূপে আসবে তখন ইউক্রেনের মানুষ কেবল অন্ধকারের আর ঠান্ডায় কাঁপতে থাকবে। ভ্লাদিমির পুতিন হয়তো আগে থেকেই এই মহাযুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। তিনি জানতেন যে শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক আর ভূরাজনীতি হলো এই সময়ের আসল অস্ত্র, আর এই অস্ত্রের ব্যবহারই তিনি আজ পুরো পশ্চিমা জোটকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন। পশ্চিমারা হয়তো ইউক্রেনকে ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্র দিতে পারে, কিন্তু তারা ইউক্রেনের প্রতিটি ঘরকে উষ্ণতা দিতে পারবে না। তারা ইউরোপের প্রতিটি বাড়িতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারবে না। আর ঠিক এই দুর্বলতার জায়গাটাতেই রাশিয়া তাদের বিজয় নিশ্চিত করছে। ইউরোপ আজ যেন এক দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তাদের মূল্যবোধ, তাদের ঐক্য, তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা সবই জেনারেল উইন্টারের হিমশীতল আক্রমণের শিকার। তাদের নেতারা আজ বুঝতে পারছেন রাশিয়ার মতো একটি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করার আগে তাদের নিজেদের ঘরের ভেতরের শক্তিকে ঠিক করা কতটা জরুরি ছিল। আর অন্যদিকে দেখুন বন্ধুরা, রাশিয়া কিভাবে নিজেদের পরিস্থিতি সামলে নিচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যেও তারা স্থিতিশীল আছে, তাদের জ্বালানি তারা বিকল্প বাজারে বিক্রি করছে। আর পশ্চিমা দেশগুলো একে অপরের সঙ্গে ঝগড়া করছে কে কত গ্যাসের ভাগ পাবে বা কার উপর কতটা চাপ পড়বে। এই শীতে ইউক্রেনের শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য পশ্চিমা জোটের এই চেষ্টা আসলে পশ্চিমাদের এক গভীর হতাশার প্রতিফলন, কারণ তারা তাদের সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে রাশিয়াকে থামাতে পারেনি। এখন তারা প্রকৃতি এই শক্তিকেও মোকাবেলা করার চেষ্টা করছে, যা প্রায় অসম্ভব। রাশিয়া জয়ী হচ্ছে, তবে সেটা কেবল যুদ্ধক্ষেত্রে নয়, তাদের আসল বিজয় হলো ইউরোপের মনে, তাদের স্থিতিশীলতার উপর। কারণ যখন মানুষ প্রচণ্ড ঠান্ডায় কাঁপবে আর অন্ধকারে থাকবে, তখন তারা প্রশ্ন করতে শুরু করবে, আমরা কেন এই যুদ্ধকে সমর্থন করছি? আর এই প্রশ্নই হলো পুতিনের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র, যা পশ্চিমা জোটের ভিত্তি নাড়িয়ে দিতে যথেষ্ট। তাহলে আপনারাই বলুন, যদি ইউক্রেনকে রক্ষা করতে গিয়ে ইউরোপকে এমন মূল্য দিতে হয় যেখানে তাদের নিজেদের ঘরবাড়ি অন্ধকার আর শীতল হয়ে যায়, তবে কি শেষ পর্যন্ত পশ্চিমারা এই যুদ্ধকে চালিয়ে যেতে পারবে? প্রশ্নটা আপনাদের কাছেই রইল। আল্লাহ হাফেজ।